নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড কন্যা রাশি, কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন, আপনাদের জীবনে এই যে জুন মাস একটা গেম চেঞ্জিং জায়গা কিন্তু তৈরি করছে। আজকের এই এপিসোডের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনকে কেন্দ্র করে নানান দিকে গভীর বেশ কিছু প্রশ্ন এবং সরল বেশ কিছু উত্তর আপনাদেরকে আজকের এপিসোডের মাধ্যমে আমি রাখার চেষ্টা করব। আমার সাথে গোবিন্দদা আছে। গোবিন্দদা, তোমাকে আমার প্রথম যে প্রশ্ন, যেটা এনাদের এই জুন মাসে লক্ষ্মী নারায়ণ যোগ, সেই নিয়ে আমরা আলাদাভাবে এপিসোডও করেছি, কথাও বলেছি। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, ধরো কারোর কাছে যদি কর্ম না থাকে, তাহলে তিনি এই জুন মাসে লক্ষ্মী নারায়ণ যোগের যে প্রভাব, তার যে সুপ্রভাব, সেটা পাবে কি করে, এই জায়গাটাও ভাবতে হবে। তো সেই জায়গা থেকেই প্রথম প্রশ্ন আমি তোমার কাছে, কর্মপ্রাপ্তির জায়গা তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই কর্মপ্রাপ্তির প্রবল চেষ্টা থাকবে ওনার মধ্যে। একটা প্রাপ্তি যোগও দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা যে খারাপ নয়, একটা যোগ কিন্তু আছে। কারণ লগ্নপতি দশমে, ভালো করে দেখে নাও, লগ্নপতি দশমে রবি এন্ট্রি করে যাচ্ছেন ওখানে 16 তারিখ। 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যে সময়কালে বুধাদিত্য যোগ একটা তৈরি হচ্ছে, এই বুধাদিত্য যোগ একটা দূরবর্তী জায়গায় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করবে। এই মানে এই যে কর্মপ্রাপ্তি, এটা তুমি মানে সরকারি বা বেসরকারি চাকরির নিরিখে যদি বলো যে কোন দিকে মানে পসিবিলিটিটা বেশি, সম্ভাবনাটা বেশি? আমি বেসরকারি বেশি দেখতে পাচ্ছি। বেসরকারি? হ্যাঁ, বেসরকারিটাই বেশি দেখছি। মানে ধরো কোন ধরনের পেশার ক্ষেত্রে মানে তারা এই সুযোগটা বেশি করে পেতে পারে? একটু লেখালেখির কোনো কাজ, হিসেব পত্রের কাজ, হ্যাঁ, বা প্রত্যেকটা জায়গায় তো একটা পরিচালন ব্যবস্থা থাকে, ম্যানেজমেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্টের কাজ। আর কিছুটা হাতের কাজও থাকতে পারে। মানে অনেকে হাতের কাজ যারা করেন, হ্যাঁ, অপারেটর কোনো একটা অপারেট করছেন, হ্যাঁ, টেকনিশিয়ান মূলত যারা, ওটা একটা হাতের কাজ, বুধ আছে, হ্যাঁ, বুধ আছে, হ্যাঁ, এইগুলোর মধ্যে একটা মোটামুটি একটা ভালো দিক দেখতে পাচ্ছি। কারণ বুধ স্বগৃহী অবস্থায় থাকার জন্য আমি এই যে আমার জাতক কর্মমুখী হবে, কর্মে সচেষ্ট হবে, এবং রবি এন্ট্রি করার ফলে এটাকে একটু দূরবর্তী বা বিদেশ বলবো না, দূরবর্তী আপাতত জায়গায় একটু কর্মযোগটা প্রবল, এবং সেটা কোম্পানির কাজই বেশি হওয়া উচিত। তবে একটা জিনিস একটু বাস্তবতার বাস্তব জায়গা থেকে যদি দেখি আমি, যে ধরো কারোর জন্ম ছকে বুধ অষ্টমে বসে আছে, কেমন, বা কারোর জন্ম ছকে বুধ লগ্নে আছে কিন্তু সে ততটা ভালো ডিগ্রি পায়নি, তাহলে তাদেরও কি এই আশার বাণী যেটা তুমি শোনাচ্ছ, যে জুন মাসে এই কাজ পাওয়ার ক্ষেত্রে 16 থেকে 24 তারিখের মধ্যে একটা গেম চেঞ্জ হতে চলেছে, তাদের ক্ষেত্রেও কি এই একই ফলাফলের জায়গা তুমি রাখবে, না সেক্ষেত্রে কিছু বদল দেখতে পাচ্ছ? দেখো, একটু হেরফের হবে, সোজা কথা। তুমি মানুষটা সবল, তুমি একটু হাড় কাজ, ভালো কাজ করার যোগ্যতা রাখবে। আর একটা মানুষ যখন একটু দুর্বল থাকবে, সে হয়তো ততটা ভালো কাজ করতে পারবে না, একটু দুর্বল কাজ হবে, তো কাজের লেভেলটা একটু লো হতে পারে, বেতন ক্রমটা একটু লো হতে পারে, মনের দিক থেকে মেনে নেওয়ার ক্ষেত্রে একটা কোয়ালিটিটা আমি পেলাম না, এইগুলো হতে পারে। কিন্তু কর্মপ্রাপ্তি যে একটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আছে। দেখো, বর্তমান সময় দাদা যে সিচুয়েশন চলছে কাজকর্মকে নিয়ে, সেক্ষেত্রে মানে মন মানছে না, আমার মানে ব্যক্তিগত এটা ধারণা, আমি জানি না ওনাদের সাথে এটা আলাদা হতে পারে। আমার যেটা মনে হয় যে মানে বর্তমানে কাজ পাওয়াটা বা কাজের মধ্যে যারা যুক্ত আছেন তাদের কাজ টিকে থাকাটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এটা একটা বড় জায়গা এই মুহূর্তে চলছে। হ্যাঁ, মানে যা কালেকটিভ এনার্জিতে দেখতে পাচ্ছি আর কি, মানে দেশ কাল এই সমস্ত জায়গা থেকে। তবে একটা সুখবর বোধহয় গোবিন্দদা আপনাদেরকে দিতে পারেন, আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যারা চাকরি বাকরির ক্ষেত্রে মানে ধরো শিক্ষকতা রিলেটেড কাজকর্ম করছেন, পঠন পাঠন রিলেটেড কাজকর্ম করছেন, তাদের কি কোনো মানে উন্নতি, পদোন্নতি, বেতন বৃদ্ধি, এই জায়গাগুলো কি তুমি দেখছো? হ্যাঁ, এই জায়গাটা একটু বিস্তারিত ভাবে যদি একটু বলি। বলো। একাদশে বৃহস্পতির মতো গ্রহ অবস্থান করার সুবাদে, বুঝলে, সেই জায়গায় যারা শিক্ষকতার কাজ করেন, শিক্ষা সম্বন্ধিত কাজ করেন, কোনো নির্দেশনা দেওয়ার কাজ করেন, জ্ঞানমূলক কাজে যুক্ত আছেন,
তাদের ক্ষেত্র, যারা সঙ্গীত, কলা ইত্যাদির সাথে যুক্ত, কিছুটা চিকিৎসার সাথে যুক্ত, কিছু বুদ্ধিজীবী ব্যক্তি, বুদ্ধি যেখানে প্রয়োগ করতে হয়, লেখনী বৃত্তি, বাক্যবৃত্তি, এইগুলোর কাজে যথেষ্ট লাভবান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নিজের ইচ্ছে মতো কারোর মানে প্রয়োজন ছিল যে আমি আমার বাড়ি থেকে এতটা দূরে আমাকে চাকরি বাকরি করতে হচ্ছে, তো আমি যদি মানে চেঞ্জ করতে চাই, ঠিক আছে, ট্রান্সফার হয়ে আমি আমার বাড়ির কাছাকাছি আসতে চাই, সেই জায়গাগুলো কি মানে তিনি আবেদন করলে সেই জায়গাগুলো কি ক্লিয়ার হয়ে যাবে? একটা কথা বলি, 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হ্যাঁ, এটার বুধাদিত্য যোগ কর্মপ্রাপ্তির ক্ষেত্রটা ভালো করে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আর এই মাসের যদি ফার্স্ট উইক, হ্যাঁ, যারা কর্ম করছেন অলরেডি, হ্যাঁ, জুন মাসের ফার্স্ট উইকে একটা কিন্তু মনের মতো কর্ম পরিবর্তন বা কর্মের একটা শ্রীবৃদ্ধি, উন্নতি, যা যা ব্যাপারগুলো, সেটা কিন্তু ফার্স্ট উইকে একটা ভালো যোগ আছে। তার মানে আমরা এর আগে বিগত এপিসোডগুলোতে কন্যা রাশি বা কন্যা লগ্নের এপিসোড যখনই বানিয়েছি, সেখানে একটা কমেন্ট খুব কমন থাকতো যে কন্যা রাশি কান্নার রাশি বা কন্যা লগ্ন, আমাদের জীবনে ভালো কিছু হয় না। এই প্রেক্ষাপট কতখানি বদলাতে চলেছে? না, একটা উপার্জন কর্ম বদলে যাবে, এটা ঠিক কথা। তার মানে যে সামগ্রিক বদল দেখতে পাচ্ছি না, সপ্তমে শনি বসে আছে। হ্যাঁ, না না, সেটা তো একটা তোমার বিবাহিত জীবনের ক্ষেত্রে বা ব্যবসায়িক জায়গায় সেটা যাব। আমি এখন চাকরি বাকরি রিলেটেড কথা এই বলছি। রিলেটেড যদি বললাম যে এই রিলেটেড ক্ষেত্রে একটা শুভ ফল আসতে চলেছে। হ্যাঁ, কিন্তু তুমি যে বিষয়টা আরম্ভ করলে যে কন্যা রাশির কান্নার রাশি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কান্না কেবলমাত্র যে উপার্জন বৃদ্ধি হয়ে গেলে কান্না চলে আসবে, মুছে যাবে, তা নয়। দেখা যাবে দাম্পত্যে অহরহ যে বাড়ি চলছে বিভিন্ন রকম, তো সেখানেও তো কাঁদতে হবে। বেতনটা হয়তো 2000-এর জায়গায় 4000 নিয়ে বাড়ি পৌঁছালাম, সেখানে গিয়ে একদম দরজার রুম না খুলতে খুলতে, দরজা না খুলতে খুলতে কলহ শুরু হয়ে গেল। তো সেটা আর একটা দিক, এটা একটা দিক। জীবন তো আর একটা জায়গায় আবদ্ধ নয়, বিভিন্ন ক্ষেত্র নিয়ে ভাই জীবন। সব ক্ষেত্র মানুষের সমান যায় না। এই ক্ষেত্রে যেসব গ্রহাবস্থান দেখছি, একটা ক্ষেত্রকে তারা ভালো করার জন্য তৈরি হয়ে আছেন। দীর্ঘদিন ওনারা এই সুফল থেকে বঞ্চিত ছিলেন। অবশ্যই তাই, অবশ্যই তাই। এবারে এই অবশ্যই জায়গায় একটা সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, এটাও হতে পারে যে লক্ষ্মী যখন ঘরে আসবে, টাকা পয়সা ঘরে এলে ঘরের অশান্তিটাও দূর হতে পারে বেশ কিছুটা। হ্যাঁ, এটা একটা তবে দিক তো। হ্যাঁ, মানে সেই জায়গাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে অর্থনৈতিক জায়গা থেকে তুমি আরেকটা সিচুয়েশন, মানে এই যেটা তুমি বললে যে আমি এটা পারিবারিক বললাম, জায়গা, এটা অমনি তোমাকে গল্পের আকারে বলে গেলাম তা নয়। হ্যাঁ, দেখো, একাদশে বসে বৃহস্পতির মতো গ্রহ সপ্তমে পূর্ণ দৃষ্টি রেখেছে, নবম দৃষ্টি। হ্যাঁ, যার জন্য বললাম যে উপার্জনটা যখন বৃদ্ধি হয়ে গেল, শনি যে বসে কলহটা তৈরি করেছিল, দুর্বিষহ পরিস্থিতিটা তৈরি করে আছে, সেই জায়গাটায় যখন বৃহস্পতি লাভস্থল থেকে একটা দৃষ্টি রেখেছে, ওই লাভের কারণে হয়তো দাম্পত্যে বেশ কিছুটা সমস্যা নিরসন হওয়ার সম্ভাবনা তৈরি হবে। হ্যাঁ, এটাও তো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওইখান থেকে। দেখো ভাই, গোচর হচ্ছে সম্ভাবনা, ঘটবেই। এই কথাটা যদি কেউ বলে সে ভুল বলে। কারণ গোচর হচ্ছে এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনার কুণ্ডলী যদি এটাকে সাপোর্ট করে, তাইলে কিন্তু এই ফলগুলি আপনি পেতে চলেছেন। আপনার কুণ্ডলী পূর্ণ সাপোর্ট না করলে একটা মাইনর ফল পেতে চলেছেন। একদম তাই, একদম তাই। দেখুন, আমাদের এপিসোডে মানে চাই ভয় দেখানো বলুন বা লোভ দেখানো বলুন, এইদিকে আমার কোনো ইচ্ছা নেই, বা গোবিন্দদারও এটা না না, নিয়ে কোনো আমার আমাদের তো পরিষ্কার। আমাকে তো অনেকে বলেছেন আপনি ভয় দেখান, ভালো কিছু বলেন না। আমি একটা কথা বলি, ভালো দেখলে ভালো বলবো, খারাপ দেখলে খারাপ বলবো। আপনার কর্মস্থল, উপার্জনস্থল ভালো, ভালো বলেছি। দাম্পত্য মধ্যম, কারণ শনি বসে আছে খারাপ, বৃহস্পতির দৃষ্টি পেয়ে সেটা মধ্যম। কারণ আপনার কুণ্ডলিতে যদি প্রকৃত বৃহস্পতি ভালো অবস্থানে থাকে, শনি ভালো অবস্থানে থাকে, আপনি ভালো ফল পাবেন। না হলে কোথায়, আমি কি বাজার করে কিনে আপনার বাড়িতে পৌঁছে দেবো নাকি? ভালো টমেটো, ভালো শসা, এটা তো হয় না, এটা তো সম্ভব নয়। আপনি তো জন্মেছেন ওইভাবেই। আমি ভয় দেখালে কী হবে ভাই? ভয় তো আপনি পেয়েই আছেন, বা আপনি নিজে লাভবানের জায়গায় আছেন, আপনিই পাবেন আপনার কর্মের ফল। হ্যাঁ, সেটা একদম ঠিক কথা। তুমি আরেকটা জায়গায় এই কর্মক্ষেত্র থেকে, মানে আমি ওনাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় একটা সহযোগিতা আমি করতে চাইছি। বলো। কোনো জাতক বা জাতিকা যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন, তাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমার কাছে কাজের একটা অফার আছে, বা আমি যোগাযোগ করলে বোধহয় আমার বাড়ি থেকে দূরবর্তী কোনো জায়গায় আমি কাজের জায়গাটা পেতে পারি, কিন্তু মানসিকভাবে তিনি সাহস পাচ্ছেন না যে অতটা দূরে গিয়ে তিনি কাজে যোগ দেবেন,
সেক্ষেত্রে হয়তো তাকে, মানে আমি জাস্ট একটা উদাহরণ সাপেক্ষে বলি, যে ধরুন কেউ শিলিগুড়িতে থাকে, তাকে শিলিগুড়ি থেকে কলকাতায় চলে আসতে হবে একেবারে কাজের জন্য, বা কেউ কলকাতায় থাকেন, তাকে চলে যেতে হবে ব্যাঙ্গালোরে চলে যেতে হবে। তো এই যে জায়গায় সিদ্ধান্ত নিয়ে কতটা সাহসের সাথে উনি মানে যাওয়াটা এখন কতটা ঠিক হবে, একটা গোচর কথা, যা হ্যাঁ, বলছে। হ্যাঁ, গোচর যা বলছে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছুটা ভীতি সঞ্চয় হবে, বা দূরবর্তী যাওয়ার ক্ষেত্রে ভীতি সঞ্চয় আসবে, কিছুটা বাধাও আসবে। কারণ কেতুর মতো গ্রহ দ্বাদশে অবস্থান করে আছে। কিন্তু একটা মজার খেলা দেখো, তুমি ষষ্ঠ ঘরের দিকে একটু তাকাতে হবে তোমার। রাহু বসে আছে। রাহু বসে আছে। এবারে দেখো, প্রতিষ্ঠা দেওয়ার জন্য না গ্রহগণ ব্যস্ত আছেন এই সময়ে। বলে অবাক লাগবে কথাটা, গ্রহগণ ব্যস্ত, ষষ্ঠে রাহু খুব ভালো ফল দেন, ভালো ফল দেবে না। হ্যাঁ, দু একটা ক্ষেত্র দেখো, গরু রাখলে বাড়িতে দুধ দিচ্ছে, খুব ভালো ফল, কিন্তু গোবর দিচ্ছে, গোবরটাকে যদি ঠিক ইউজ করো ভালো ফল, না করলে নোংরা হচ্ছে। সেরকম অনেকগুলো ভালো ফল দেবেন, দু একটা হয়তো খারাপ ফল দেবেন, কিন্তু প্রতিষ্ঠা দানের জায়গা রাহু কিন্তু এখন ব্যতিব্যস্ত, যে তোমাকে দেওয়ার জন্য প্রতিষ্ঠা। বোঝা গেল জিনিসটা? এদিকে তো একাদশে বৃহস্পতি বসে আছে। না মানে এক কথায় উত্তরটা কিন্তু ক্লিয়ার হলো কোন না। উত্তরটা বলো? বাইরে যাওয়ার ক্ষেত্রে বললাম তো বাধা আছে, বাধা পাবে, ভীতি পাবে। কিন্তু এই বাধা ভীতিকে অতিক্রম করে উনি যাবেন কি যাবেন না, আমি এই জায়গাটায় একটা সিদ্ধান্ত না, যাবেন, চাইছিলাম। যাবেন, যাবেন। কারণ যাবেন এই কারণে, বাধা ভীতি এবং ভুলও থাকবে, তার মধ্যেও তিনি যাবেন। কারণ আছে, ষষ্ঠ থেকে রাহু সপ্তম দৃষ্টিটা পুরো রেখে তার মনে একটা সাহস জোগাবে আলাদা। এই যে হঠকারিতা অনেক সময় খারাপ খারাপ বলা হয়, তো এই ক্ষেত্রে হঠকারিতা ভালো, যে আমাকে যেতেই হবে। অমনি কেতু কিন্তু ছাড়বে না, যেতে চাইবে না, কিন্তু চাইবে। কেন বললাম বলো তো? দ্বাদশপতি যেহেতু দশমে, না আমি তোমাকে জোর গলায় বলছি কেন, দ্বাদশপতি দশমে চলে আসছে, তো দশমে আসা মানে বিদেশটা তো করবে, বিদেশেই কাজের জন্য রবি তো তাকে দেখাচ্ছে, বা দূরবর্তী জায়গায় রবি পথ দেখাচ্ছে। আরে কেতুর কাজ তো বাধা দেওয়া, বাধার মধ্যেও সে যাবে এই কারণে, না লগ্নপতিও দশমে আর দ্বাদশপতিও দশমে। আচ্ছা বেশ, যাই হোক, তো এক্ষেত্রে যে জায়গাটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাধা সত্ত্বেও বা আপনার মনের ভেতর আশঙ্কা থাকা সত্ত্বেও আপনি কিন্তু বাইরে যদি যান, এক্ষেত্রে আগামী মোটামুটি যে জায়গাটা দেখতে পাচ্ছি নভেম্বর পর্যন্ত খুব একটা খারাপ নয়, ভালো। শর্ত সাপেক্ষ কি, বৃহস্পতি আপনার জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে তিনি যদি ভালো থাকেন, কেননা বৃহস্পতি এখানে একটা বড় পাওয়ার হোল্ড করছে। একদম একদম। এবং বুধের যে প্রসঙ্গটা আমি মাঝখানে বলে গেছিলাম দাদাকে, যে কারোর ধরো বুধ খারাপ আছে, কেননা বুধ সে কিন্তু দশম হয়ে একাদশের ফলটা ওনাদেরকে এই জুন মাসে দিয়ে দেবে। হ্যাঁ, এবার খারাপ যদি থাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে রাহুরও কিন্তু একটা বাজে দৃষ্টিভঙ্গি উনি কিন্তু এড়িয়ে যেতে পারলেন না। মানে তুমি যে দুঃসাহসটা বললে, এই দুঃসাহসটা সত্যিকারেরই কিন্তু খারাপ দুঃসাহস হয়ে যাবে। হ্যাঁ, তখন যখন উনি নিজে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, যেহেতু ওনার বুধ খারাপ, তাই না? তবে হ্যাঁ, চাকরি বাকরির জায়গা বলুন, যাই বলুন, কাগজপত্র সই স্বাক্ষরের ক্ষেত্রে আপনি আপনার নিজের টার্ম অ্যান্ড কন্ডিশনে পুরোটা হচ্ছে কিনা, বা যে টার্ম অ্যান্ড কন্ডিশন তারা মুখে বলছে কাগজপত্রে হুবহু সেই জায়গাটা লেখা আছে কিনা, এই জায়গাটা কিন্তু আপনি না দেখে না বুঝে আপনি সই স্বাক্ষর করবেন না। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আপনি দেখে সই করবেন, যা কথা মুখে হচ্ছিল, ঠিক আছে, সেটা যেন কাগজে থাকে, পেপারে থাকে। আমি নেক্সট প্রসঙ্গে চলে যাই। প্রেম সম্পর্কের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যদি দেখা যায়, প্রেমের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তুমি কি দেখছো, এই জুন মাসে কি ফলাফল দেবে? প্রেম থেকে পরিণতির একটা ফলাফল আছে। প্রেমে একটা ভালো ফল পেতে চলেছেন। বৃহস্পতি লাভস্থল থেকে পূর্ণ দৃষ্টি রেখেছেন প্রেমের জায়গায়, প্রেমাধিপতি সপ্তমে, একটা শুভ পরিণয় হওয়ার সম্ভাবনা আছে। প্রেম থেকে বিয়ে হবে, কিন্তু দাম্পত্যে সমস্যা আছে। দাম্পত্যের সমস্যা, যাদের সমস্যা চলছিল দাম্পত্যের, তুমি কিছু সময় আগে প্রসঙ্গ তুলেছিলে, তো সেই দাম্পত্যের সমস্যাটা সেটা আরো লিঙ্গারিং হচ্ছে, কিন্তু ফলটা লাভের দিকে আসছে। কন্যার লাভের দিকে আসছে, লাভের দিকে, মানে একাদশপতি নিজে বসে নিজের ঘরের দৃষ্টি রাখছেন, তো হ্যাঁ, এইটা লাভের দিকে আসছে। একাদশে বসে বৃহস্পতি দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি নবম দৃষ্টি রাখছেন কোথায়? মিনের ঘরে। মিনের ঘরে, অর্থাৎ মিন হচ্ছে ওনাদের সপ্তম। হ্যাঁ, শনি বসে আছে, তিনি তো একটা খারাপ ফল দিচ্ছেন, কিন্তু একা খারাপ ফল দিচ্ছিলেন, এবার একটা ভালো লোক সে বসলো, সে দৃষ্টি দিল। আর একটা সূত্র আছে ভাই, এখানে আমাকে অনেকেই বলবেন পাগল, দুটো জায়গা মাথায় রাখবে।
শনি যে জায়গায় বসেন না, তিনি চেষ্টা করেন সবসময় নিজের যে জায়গাটা বসছি ওই জায়গাটাকে ভালো করব, যতটা সম্ভব। যে জায়গায় তাকাচ্ছি সেইটার ক্ষতি হবে। আর বৃহস্পতির মতো শুভ গ্রহ, তিনি যে জায়গায় বসেন তার তুলনায় যে জায়গায় দৃষ্টি দেন তার শুভত্বটা বেশি দেন। শনি দৃষ্টিতে শুভত্ব খারাপ হয়, বৃহস্পতির দৃষ্টিতে শুভত্ব বৃদ্ধি পায়। সেই সূত্রানুসারে তিনি একাদশে বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছেন। তাহলে দৃষ্টিটা যখন সপ্তমে পড়ছে, তাহলে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি, একদম, হ্যাঁ, দাম্পত্যে কিছুটা হলেও উন্নতি, হ্যাঁ, এগুলো তো পরিলক্ষিত হচ্ছে। ব্যাপারটা বোঝো। আর শনি বসে আছেন বলে একদম খারাপ হয়ে যাবে তা কিন্তু নয়। কারণ তুমি যে জায়গাটায় বসবে আপাতত সে জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করবে। হ্যাঁ, আমার চরিত্র খারাপ, এটা কথা আছে, চরিত্রটা খারাপ, অতএব আমি ততটা ভালো করব না, কিন্তু আমি একেবারে ডিস্ট্রয় করছি। সে একটা গল্প আছে না, মাতাল কোনোদিন মন্দিরে যাবে, হ্যাঁ, দেখবে মাতাল মানে সারাদিন সে মদ খেয়ে আছে, কিন্তু সে মাতালের মধ্যেও মন্দিরে যাওয়ার সময় না, সে মদ খেয়ে গেছে, দিয়ে মন্দিরের আগে একটা পুকুর দেখতে পেয়েছে, তো সে মনে করছে আমি মন্দিরে যাব, তো একটু পা হাতটা ভালো করে ধুয়ে নিই, মদটা পেটে থাক, মুখে গন্ধটা না আসুক, ভালো করে মুখটা ধুয়ে নেবে, দুবার কুলকুচি করে জলটা ফেলিয়ে মাথায় একটু জল ছিঁচে দিয়ে যাবে। মানে সাধারণ লোক হয়তো এটা করছে না, পায়ে একটু জল নিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু সেটাকে 3 বার করছে, কারণ সে জানে আমি কিন্তু ভালো না, জায়গাটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এনাদের এই ব্যবসায়িক জায়গায় কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে তুমি বৃদ্ধি দেখতে পাচ্ছ, কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে, এই জায়গাটা আমাকে একটু ক্লিয়ার করো। এই জায়গায় তুমি বলবে, আমি তোমাকে সূত্রটা দিয়ে দিচ্ছি, তুমি জ্যোতিষী করছো, তুমি জানো সব কিছু। বৃহস্পতি রিলেটেড ব্যবসা সবচেয়ে ভালো হবে, হ্যাঁ, কারণ বৃহস্পতি সপ্তমাধিপতি হয়ে লাভস্থলে, জামা কাপড়ের বিজনেস, খাদ্যের বিজনেস, পুঁথিপত্র, একটু গুরুগিরি করা, সোনা কিনতে বারণ করেছে, তাহলে সোনার বিজনেসে তো মানে বৃদ্ধি দেখা যাচ্ছে। হ্যাঁ, সোনার তো বাড়ছেই, বেড়ে আছে। আমরা তো কবে জানুয়ারিতে প্রথমেই আমরা রাশিফল যখন করেছিলাম, আমরা এটুকু উল্লেখ করেছিলাম বসে যে সোনার দাম বৃদ্ধি পাবে, সোনার চেয়ে রূপা যারা কিনবেন আরো বেশি ফল লাভ করবেন। আজকে মেলান কথাগুলো, একদম তাই, মেলাতে বলছি, সোনা তো অলরেডি দাম বেড়ে আছে ভাই। না, যারা বিজনেস করছেন, সোনার কারিগর যারা আছে, সোনা নিয়ে যারা বিজনেস করছেন, দোকানদার যারা আছে, তো তাদের ব্যবসার ক্ষেত্রে তাহলে তুমি মানে এই জুন মাসের নিরিখে কি বলবে যে বাড়ছে? আমি তো লাভ দেখতে পাচ্ছি, ব্যবসায় তারা লাভবান জায়গায় যাচ্ছে। হ্যাঁ, ঘটনা হচ্ছে ব্যবসা হয়তো তার তো সরকারি তরফ থেকে কিছু কিছু নির্দিষ্টতা করে দেওয়া হয়েছে, সেটা তো আলাদা কথা। আমি একটা জিনিসে তো হাত জোড়ো করি সব সময়, যে সমষ্টির কাছে ব্যষ্টির কোনো মূল্য নেই। এটা হচ্ছে কন্যা লগ্ন বা রাশির জাতক জাতিকার আমি কুণ্ডলী নিয়ে বসছি, কিন্তু সমষ্টি কি বলছে, অর্থাৎ সরকার কি বলছে। কন্যা লগ্নের তো 1-2 কোটি কন্যা লগ্নের মানুষ আছে, কথাটা বোঝো, কিন্তু সরকারি আইনটা শুধু কন্যা না, সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। আচ্ছা, যাই হোক, আমি পড়াশোনার জায়গায় দেখি, হ্যাঁ, পঞ্চম, হ্যাঁ, পড়াশোনার জায়গায় বা মানে তোমার যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে, তো তাদের ক্ষেত্রে তুমি কি দেখছো, গোচর কি ফল দেবে জুন মাসে? একদম গ্র্যাজুয়েশন স্তর পর্যন্ত যারা পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে খুব খুব শুভ, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ, কারণ উচ্চশিক্ষার অধিপতি সপ্তমে গেছেন, তার উপর বৃহস্পতি লাভস্থল থেকে দৃষ্টি দিচ্ছেন। এক কথায় বলবো, ভালো এক্সাম, কম্পিটিটিভ এক্সামের জায়গা, হ্যাঁ, সেটাও ভালো, সেটাও ভালো তুমি দেখতে পাচ্ছ। টাকা পয়সা যেগুলো রোজগার তো দেখতে পাচ্ছি একদম খালি চোখে, কর্মের নিরিখে বা উপার্জন বাড়ছে, সঞ্চয়ের জায়গায় কি দেখছো তুমি? সঞ্চয়াধিপতি তো সে বলে লাভ কি, আলাদা এপিসোড করা আছে। সঞ্চয়াধিপতি লাভস্থলে গিয়ে এক প্রকার শুক্র বৃহস্পতি বুধ একটা জুটি তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণও তৈরি হচ্ছে, আবার 2 মহাগুরু একত্রিত হচ্ছেন। তার মানে কি, আর কি, সঞ্চয় তো খুব ভালো দেখতে পাচ্ছি, সঞ্চয় খুব ভালো। ভাগ্যপতি আর দ্বিতীয়পতি শুক্র একাদশে যাচ্ছে, খুব ভাববে, ভাগ্যের সহায়তায় উপার্জনের দ্বারা প্রবল সঞ্চয় যোগ সুনিশ্চিত। যাদের এই ধরো বিবাহিত জীবনের জায়গা থেকে যদি বলি আর কি, বহুজনের আছে এরকম যে তাদের মধ্যে লাস্ট 1-1.5 বছর ধরে সেপারেশনে তারা আছে। এখন ঘটনা হচ্ছে যে এদিকে আইনত প্রসেসও শুরু হয়নি, এখন তারা নিজেরা যদি আইনতভাবে কোনো লয়ারের সাথে যোগাযোগ করলেন এবং নিজেরা বসে একটা মিউচুয়ালি যদি তারা ডিভোর্সের জায়গা চিন্তা ভাবনা করেন, বা নিজেদের মধ্যে যে পাওনা গণ্ডা ইত্যাদি ইত্যাদি ভাবনা চিন্তা যেগুলো আছে, সেগুলো লয়ারকে নিয়ে বসে আলোচনা করে তারা নিজেরা ক্লিয়ার করে নেবে।
মানে যুদ্ধ না করতে গিয়ে একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে, যেখান থেকে আমার জাতক জাতিকা, মানে আমার জাতক জাতিকা বলতে আমি আজকে কন্যা নিয়ে বলছি, একদম তাই। কন্যা নিয়ে বলছি, যেহেতু আমার জাতক জাতিকা বিবাহ ক্ষেত্রে যে লিটিগেশন চলছে সেখান থেকে লাভবান হওয়ার যোগ। এবারে প্রশ্ন হচ্ছে লাভবান দু ধরনের। একটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টিতে, যেটা একদম ফাইনাল পর্যায়ের দিকে চলে যাচ্ছে, সেখান থেকে কিছু প্রাপ্তির মাধ্যমে লাভবান। আবার দেখা যাবে এই বৃহস্পতি দেখবে না প্রাপ্তির চেয়ে লাভবান হবে তুমি দাম্পত্যটাকে টিকিয়ে রাখলে। এইখানে কিন্তু গ্রহগণ খেলাটাও আলাদা খেলেন, আমরা বুঝি একরকম। গ্রহটা যখন লাভস্থলে চলে আসে না, তোমার কোনটা লাভ সেটাকে দেখে। তুমি মানুষ হিসেবে ভাবছো যে আমি তো ছেড়ে দেবো, আমি ওখানে 5 লাখ নিয়ে নেব, এটাকে তুমি লাভ দেখছো। গ্রহ কি লাভটা দেখে জানো? প্রকৃতপক্ষে ও যদি ছেড়ে 5 লাখ নেয়, তার চেয়ে যদি না ছাড়ে বেশি লাভবান হবে। কথাটা বুঝবে, সেই নিরিখে সে তোমাকে সেই পথ দেখাবে। কথাটা জটিল হচ্ছে মনে হয়? না, জটিল হচ্ছে না। তুমি তুমি তোমার মতো করে বলছো। আমি এখানে একটা বাস্তবের জায়গা থেকে আমি মানে বিষয়টা, প্রশ্নটা আমার মাথায় আসছে। যাদের মধ্যে এই যে বিবাহিত জীবনে দ্বন্দ্ব চলছে, তারা তো একে অপরের সাথে লাভ নিজেরা দেখতে পায়নি একটা দীর্ঘ সময়। সেটা হতে পারে 3 মাস, 6 মাস, 1 বছর। কারো কারো ক্ষেত্রে আমরা এমনও জন্মছক পাচ্ছি যেখানে তাদের মানে সন্তান হয়ে গেছে, 5-7 বছরের বিবাহিত জীবন হয়ে গেছে, কিন্তু মানে যিনি যোগাযোগ করছেন তার পক্ষের কথাটা হচ্ছে যে না, আমি এখানে স্বাচ্ছন্দ্যতা পাচ্ছি না এই সম্পর্কের মধ্যে। তো স্বাভাবিক কারণে তাহলে এনাদের বিবাহিত জীবনের জায়গা থেকে যদি আমি দেখি, তো সপ্তম, ঠিক আছে, সপ্তম হচ্ছে এনাদের বিবাহের জায়গা। এবার তুমি এনাদের বিবাহিত জায়গায় যে লাভ ফিল করা, মানে যে হ্যাঁ আমি এই বিবাহিত জীবন থেকে ভালো কিছু পাবো, আমি বুঝতে পারছি না গ্রহ যেটা আমাকে বোঝাতে চাইছে। ঠিক আছে, তো 5 বছর 7 বছর সময় তো কম নয়। দেখা যাবে যে ওই গ্রহ বৃহস্পতিরই হয়তো দশা অন্তর্দশা উনি পেরিয়ে এসছেন, কিন্তু তারপরেও জাতক জাতিকার মনের ভেতর সেই কষ্টটা কিন্তু যায়নি। এর কারণ কি? এটা তো যখন যেরকমভাবে গ্রহ সন্নিবেশ ঘটেছে উনার জীবনে, কারণ উনার জীবনে গ্রহ সন্নিবেশ তো আমি বলতে পারবো না, উনার কুণ্ডলী বলবে। গ্রহ সন্নিবেশ অনুসারে আজকে বলছি আপনি লাভবান হতে যাচ্ছেন। কেন বলছি? আজকে নিরিখে আজকের মতো দেখে বলছি। কালকে দেখা যাবে এই বৃহস্পতি, তিনি তো বছর বছর অন্তর পিছিয়ে পিছিয়ে যান, তাইলে তার অবস্থান এমন ছিল, দশা অন্তর্দশা এমন ছিল যে শুরুর সময় থেকে তাকে সাপোর্ট করেনি এই লাভবান হওয়ার ক্ষেত্রে বা রিলিফ পাওয়ার ক্ষেত্রে। এখন পরিবেশ চলে এসছে, এই জন্য আমরা বলছি। কারণ বৃহস্পতির মতো গ্রহ সপ্তমাধিপতি একাদশে তুঙ্গি, এর সাথে আরও জুড়ে দাও না, কারো স্ত্রী যদি ব্যবসা করে এই মুহূর্তে বিরাট লাভযোগ, কারণ ওই জায়গা থেকে লাভ পাওয়ার জায়গা, আগে ছিল না। মানে সেটা হয়তো ওনাদের জন্মছকে ওনারা সেই দশা অন্তর্দশা বৃহস্পতির পাননি। আচ্ছা, সেই কারণে মানে এমন একটা মানে সময় ওনাদের বিবাহ হয়েছে, তারপর বৃহস্পতির মানে আশীর্বাদটা ওনাদের কিন্তু আসেনি। এবার হয়তো এত সময় পরে এলো, দশা চলছিল, আইন কানুন চলছে, হ্যাঁ, বুঝতে হবে না। তখন তো পাবেন না। দেখা গেল কিছুদিন আগে ষষ্ঠপতির দশাটা কেটে গেছে, এদিকে বৃহস্পতির তুঙ্গি হয়ে যাচ্ছে, তাইলে সেখানে দেখবে ক্লিয়ার। আবার দেখা যাবে ষষ্ঠপতির দশা চলছে, বৃহস্পতির তুঙ্গি, ওই আইনি কচলাতে কচলাতে লাভ। কিভাবে সেটা? আইনের মাধ্যমে বিচারে আজকের সিদ্ধান্ত ঘোষণা হইল যে অমুক পক্ষের লোক অমুক পক্ষকে, মানে স্বামী তার স্ত্রীকে এই পরিমাণ অর্থ প্রদান করিবে। আইনের মাধ্যমেই তো হলো, কথাটা বুঝবে। আবার দেখা গেল ষষ্ঠপতি চলে গেছে, দশা নিয়ে বেরিয়ে চলে গেছে কোনো কারণে, বৃহস্পতির তুঙ্গি হয়ে যাচ্ছে, কিচ্ছু করার দরকার নেই, বাইরেই হয়ে যাবে। ওই আইনের কাজ করে চালিয়ে আরও 13 বছর চলবে, তার চেয়ে একটা মাধ্যম দিয়ে আসো, দুজনে বসে শেষ করে নিই। হ্যাঁ, না যাই হোক, আমি এই জায়গাটাকে যদি মানে একটু ক্ল্যারিটি নিতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে যে ধরুন আপনার যে দশা অন্তর্দশায় বিয়ে হয়েছে, মানে সেই সময় দশা অন্তর্দশাটাই কিন্তু এইরকম একটা জায়গা ছিল যে মধ্যম একটা ফল দিচ্ছে, এবং বিয়ে হওয়ার পরে দশা অন্তর্দশাটা খারাপ জায়গায় পৌঁছলো যখন, তখনই নিজেদের মধ্যে মানে নিজেদের উইল পাওয়ারের বিপরীতে গ্রহ যখন বাজে ফল দিচ্ছে, তো স্বাভাবিক কারণে একটা সমস্যা তৈরি হলো। কিন্তু এখন এই যে জুন মাসের নিরিখে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি আপনার সপ্তমপতি, তিনি কিন্তু চায় আপনার সম্পর্ক থাকুক বা সম্পর্ক না থাকুক, বাকি গ্রহগুলোকে সেই জায়গায় দেখতে হবে। হ্যাঁ, বাজে একটা স্মৃতি তৈরি হয়ে গেছে দুজনের মধ্যেই,
কিন্তু বৃহস্পতি চাইছে যে আপনি এই বিবাহিত জীবন থেকে লাভবান হন, লাভ পান, এই জায়গাটা বৃহস্পতি চাইছে, তাই তো? একদম। এবার সেটা দুজনের মধ্যে দেখা গেল যে ভুল বোঝাবুঝিটা মিটে গেল, এরপর একটা সুন্দর বিবাহিত জীবনের সূচনা হয়ে গেল। আমি একটা ছোট্ট গল্প বলি, 1 হ্যাঁ, মিনিট হ্যাঁ, লাগবে হ্যাঁ, বাস্তবটাকে চেনার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়ির কাছে, একদম আমার বাড়ির কাছে একটা মেয়েকে বিয়ে দিয়েছিল, আমার বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। দুজনে বিয়ে করেছে, সন্তান সন্ততি ছোট ছোট হয়ে গেছিল, দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আমি বুঝতে পারিনি, পরে আমি যেটা শুনলাম, ডিভোর্স হওয়ার কিছুদিন পরে তারা আবার না থাকতে পেরে, ডিভোর্স আছে আবার দুজন একসাথে ঘর করছে। ডিভোর্স কাগজপত্রে ডিভোর্স, কিন্তু দুজন এখনও আছে, সংসার করছে, এবং কম দিন নয়। ডিভোর্স ধরো 5 বছরের মধ্যে ডিভোর্সটা হয়ে গেছিল। তারপরে প্রায় 2-1 বছর ডিভোর্সটা এরকম ডিভোর্স পর্যায়ে ছিল। তারপরে দেখা যাচ্ছে এখন প্রায় 10 থেকে 12 বছর তারা সুখে সংসার করছে। মানে এই ধাক্কাটা, এই যে একটা দূরত্বটা তাদের জীবনে এমন একটা শিক্ষা দিয়ে গেছে, আগে যে বিবাহের প্রথম যে প্রেমটা থাকে তার তুলনায় এখন তারা গাঢ় প্রেম, একসাথে শ্বশুরবাড়ি আসে, একসাথে ঘুরে, একসাথে খায় টায়, একসাথে 2-4 দিন থাকে আবার চলে যায়। অনেক সময় কোনো ধাক্কা জীবনকে একটা বড় শিক্ষা দিয়ে যায়। মেন একটা জিনিস কি জানো তো, মানে যখন দুজনের মধ্যে একটা সম্পর্কের মধ্যে মানে সম্পর্কটাকে চিনে উঠতে বা বুঝে উঠতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, জাতক জাতিকা নিজে এমন কিছু মানুষকে নির্বাচন করেন তাদের জীবনে ভুলভাল, যে ওনাকে তেল মাখাবে, যে ওনাকে ভ্যালিডেট করবে যে হ্যাঁ তুমি ঠিক বলেছ, তুমি ওকে যে দু কথা শুনিয়েছো, মানে প্রতিপক্ষ তখন তো হ্যাঁ তুমি ঠিক, তুমি ঠিক। তো সব ক্ষেত্রে এই তুমি ঠিকের চক্করে গিয়ে আসলে রিয়েলিটি থেকে তখন কিন্তু অন্যদিকে রিয়েলিটি তৈরি হয়ে যাচ্ছে। একদম একদম। হ্যাঁ, তো এই জায়গাটাতে মূলত আমাদেরও এইভাবে প্রয়াস থাকে, নইলে আমরা এপিসোডে যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আপনাকে ক্লায়েন্ট হিসাবে মানে একেবারে নিয়ে আসার জন্য কিন্তু কথা নয়। আপনার শুনে বরং খারাপই লাগবে অনেক ক্ষেত্রে যে আরে আমাদের কেন ভুল ধরছে। না, ভুল নয়। আপনার জন্মছকে, আপনার হাজব্যান্ডের জন্মছকে বা স্বামী স্ত্রী দুজনের জন্মছকে যে যে গুণগুলি আছে, নিজস্ব গুণ, ঠিক আছে, আবার দুজনের সাথে কতখানি আপনারা সম্পৃক্ত হতে পারবেন, কতখানি মিলতে পারবেন, কি কি যুক্তিতে, কি কি তর্কে, কি কি প্রশ্নে, আবার কোন কোন জায়গাগুলো থেকে দুজনের মধ্যে কিন্তু বিভেদ তৈরি হবে, এই খেলাটাই যদি চিনে যায় মানুষ, একদম একদম, তখন সে তার পরের ধাপ কি আছে, নিজেকে উপলব্ধি করে ফেলা অতীত থেকে। জ্যোতিষী যেটা বলছে আজকে মেনে নিতে হবে না। আপনি অতীতের আপনার যে আচরণ, আপনার যে চিন্তাভাবনা, আপনার যে প্রকৃতি আপনি তো জানেন, আপনি তার সাথে মেলান, আপনার হাজব্যান্ডের প্রকৃতির সাথে মেলান আমাদের প্রেডিকশন শুনতে শুনতে। যদি দেখেন যে হ্যাঁ অনেকাংশে মিলে যাচ্ছে, 80% মিলে যাচ্ছে, তাহলে কোথাও থেকে যে পরিবর্তনের কথাগুলো জ্যোতিষী বলছেন, তাহলে সেই পরিবর্তনগুলো কিন্তু নিজের মধ্যে আনতে হবে, নিজের কর্মে আনতে হবে, নিজের ব্যবহারে আনতে হবে। আমরা কেউ পূর্ণ না, এখানে আমি বসেছি, গোবিন্দদা বসেছে, আমরা কেউ পূর্ণ না, আমরা কেউ জানি না যে আমরা মানে সম্পূর্ণ হব কিভাবে। পথ চলতে 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 দশা অন্তর্দশা দেখতে 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 আমরা এগোতে থাকি, আমরা কিছু জিনিস উপলব্ধি করতে করতে এগোতে থাকি। তো এই সময়টা হচ্ছে রিয়েলাইজেশনের, এই সময়টা হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে বুঝতে পারা, এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার যিনি পার্টনার আছে তাকেও বুঝতে পারা। এবং বিজনেসের জায়গাতেও আপনি এতদিন বিজনেসের ক্ষেত্রে উন্নতি ততখানি করতে পারেননি, এবারে কিন্তু করতে পারবেন। কারণ যারা বিজনেসের মধ্যে আছেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আপনারা এখন বুঝতে চাইছেন যে ক্লায়েন্ট কোন প্রোডাক্টটা কিনতে চায়, আমি সেই প্রোডাক্টটাই নিয়ে বেচবো। আপনারা কিন্তু এখন ক্লায়েন্টের মনটাকে বোঝার চেষ্টা করছেন বেশি, তাই আপনাদের বিজনেস বাড়বে। একেবারে এটাই প্রতিকার এক্ষেত্রে। বাকি খুব যদি মগজমারি না থাকে, বৃহস্পতি দেখা যাবে যে রাহুর সাথে বসে আছে জন্মছকে, ও তাহলে রাহুকে ওখানে সার্জারি করতেই হতে পারে, একদম কাটিং করে বাদ দাও, কাটিং করে বাদ দিতে হবে তাকে, এছাড়া কোনো উপায় থাকে না। আমি লাস্ট না প্রশ্ন, এটা অনেক প্রশ্ন হবে, কাটিং করে কি বাদ দেওয়া যায়, এটা আবার না, না, বিতর্কিত ও সে প্রশ্ন। কিছু এগুলো আমাদের না। সাধারণ কথা যে কথা, এটাকে একটা কথা এটা। করতে হবে। দ্বাদশে কেতু বসে আছে দাদা, সন্ন্যাস মার্গ বা সমস্ত কিছু জায়গা থেকে একটা বৈরাগ্য আসছে। এই বৈরাগ্য আসলে কি আসল বৈরাগ্য, নাকি মঘা এখানে যে ব্যাক গিয়ারটা দিয়েছে সে কিন্তু এখন একটা ভান তৈরি করছে,
এই জায়গাটা আমাকে একটু কেতু বলো। একটু বিভ্রমতা তৈরি করবে, কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনি কিন্তু আধ্যাত্মিকতার শরণাপন্ন হবেন, হতে বাধ্য হবেন, কথাটা বুঝলে? কিন্তু একটু সাবধান ভুল পাল্লা থেকে। মানে অনেকে গুরু সংগ্রহ করতে চাইছেন, অনেকে কিছু জানতে শিখতে চাইছেন, নতুন কিছু আধ্যাত্মিকতা, একটু সাবধান। কেন মোঘা এই জায়গা থেকে কিরকম দিচ্ছে? শক্তিশালী হয়। আর কেতু এই জায়গাটায়, কেতুকে আমি খুব একটা ভালোভাবে দেখি না। দেখো, খারাপ লোক শক্তিশালী হওয়া কি ভালো? মানে কেতু এই মুহূর্তে খারাপ? হ্যাঁ, অবশ্যই দ্বাদশ জায়গায় কেতু মানে তো খারাপ। দ্বাদশ জায়গা তো মুখ্যের জায়গা। আর তুমি মোক্ষর ক্ষেত্র দেখলে কি হবে? অন্যান্য ডিপার্টমেন্টগুলো দেখবো না, আমি শুধু মোক্ষ আলোচনা করছি, মোক্ষের ক্ষেত্রে না, নিয়ে আমি যাবে। তো আধ্যাত্মিকতার নিরিখে সেটার প্রশ্নটা ক্ষেত্রে রেখেছি। নিয়ে যাবে। হ্যাঁ। তথাপি এখানে একটা লোভ লালসার জায়গা, কিন্তু বৈরাগ্য গ্রহ। হ্যাঁ, হ্যাঁ, বৈরাগ্য গ্রহ। ওই যে রাহুর দৃষ্টিটা থাকে না, সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পৌঁছে দেবে ওকে। সব দিনই থাকে, কিন্তু দ্বাদশের উপর থাকা অন্য জায়গায় থাকার মধ্যে পার্থক্য আছে। দ্বাদশে থাকার পার্থক্যটা কি? তুমি গুরুগিরি করছো, আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ। একটা দেখো, গুরুগিরি করছো, অনেক রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট হয়, কথাটা বুঝলে? সেখানে রাহু যদি সেই মুহূর্তে তার তীব্রতা প্রকাশ করে একটা লালসা জাগিয়ে দেয়, তখন সেই বৈরাগ্যের উপর একটা ধাক্কা আসে, মানে সাধনার ক্ষেত্রে ধাক্কা আসে। কিন্তু আবার এই কেতু যখন তোমার চলে গেল নবমে, কি সরি দশমে, সে তো তখন বৈরাগ্যের পাটে থাকছে না, সে তো কর্মের ভাগে ঢুকে গেল। না, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। দ্বাদশে বসে আছে কেতু, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে ওই দ্বাদশেরই যে মুখ্যের যে জায়গাটা, বৈরাগ্যের যে জায়গাটা, ওটি আপনি প্রাপ্ত করবেন, এবং এটি সময় সাপেক্ষ বিষয়। মানে তার হয়তো এখন সূচনা হতে পারে, আবার অনেকের 1 বছর আগে থেকে সূচনা হয়ে গেছে। তো স্বাভাবিক কারণে এটা একটা প্রসেস। এটাতে কারোর 4টে লেজও গজিয়ে যায় না, বা 2টো হাতের জায়গায় আরও 2টো হাত গজিয়ে যায়, এইরকম কোনো বিষয় তবে নয়। একটু আটকাবো ভাই, একটু বলি। কেতুর সাথে শুভগ্রহ যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতির দৃষ্টি থাকে, এই জায়গাগুলো যখন ঘটে না, তখন এই যে বৈরাগ্য প্রাপ্তিটা না অনেক সহজ হয়। শুধু কেতু যখন থাকে, কোনো শুভগ্রহের দৃষ্টি না থাকে না, তখন এই যে লোলুপতা শব্দটা নতুনভাবে লাগবে, কিন্তু কথাটা লোলুপতা শব্দটা একটা যে মানসিক বিভ্রান্তি, মানে জেগে ওঠা, সেটা বেশি হয়। না না, তোমার সাথে আমি একমত। যাদের জন্মছকে ধরো ষষ্ঠে রাহু আছে, দ্বাদশে কেতু আছে এককভাবে, তাদের মধ্যে প্রথম জীবনের যে পার্টটা যেটা থাকে, তাদের মোটামুটি 30-35 বয়স পর্যন্ত আর কি, বা 33 পর্যন্ত, তাদের মধ্যে থাকে যে ব্র্যান্ডেড জিনিসপত্র, দামি গাড়ি ইত্যাদি ইত্যাদি, বা বাড়িতেও আমার পাটা আমার বাবা মা এসে টিপে দিয়ে যাক, এইরকম একটা জায়গা থাকে। বা আমার চাহিদা, এইটা কেন আজ রান্না হয়নি, হ্যাঁ, মাছের লেজটা কেন মুড়োর দিকে জুড়ে দিয়ে কেন সেলাই করে পাতুরিটা হলো না, এরকম অনেক কিছু থাকবে। সেটা ওই করতে করতে তারপর কিন্তু আধ্যাত্মিকতার দিকেই যাবে। আরে ভাই, সবাই ওইভাবেই যাবে। একটা কথা বলি, মেনকারম্ভা উর্বশীদের সৃষ্টি কিসের জন্য? ওই হচ্ছে কথা, বাকিটা ওনারা বুঝে গেছেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ, 365 এপিসোড, 3 মাস লাগবে শুনতে। এটা কিন্তু আপনার ওই রাহুকে একটু পাঠিয়ে দিন ওটা শুনতে, বাকি কেতুকে পেয়ে যাবেন, যারা কেতুকে মন থেকে চাইছেন। আর কেতু, আমি আমার জীবন থেকে বলবো এটা, কেতু যার জীবনে আপনারা, মানে কেতুর ফেজ যারা পেয়েছেন, মোটামুটি ধরুন 25 থেকে পেলেন, বা 30 থেকে পেলেন, বা 35 থেকে পেলেন, বা 40 থেকেও যারা পেলেন, আপনাদের জীবনে কেতুর এই জায়গাটা গোল্ডেন পিরিয়ড। জাগতিক দৃষ্টিতে মনে হবে যে না, কোথায় গোল্ডেন পিরিয়ড, কেতু তো দম বের করে দিচ্ছিল, তাহলে আপনি কেতুকে চিনতে পারেননি। আপনি কেতুকে চিনিয়ে দেওয়ার মতো মানুষ আপনার জীবনে আপনি সংগ্রহ করেননি। এটি আপনার দুর্ভাগ্য, অন্তত এই জীবনের জন্য দুর্ভাগ্য। তাতে আপনি, মানে কি বলবো, আপনি আমার সাথে যোগাযোগ করুন না করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি আমার এই স্ট্যান্ড থেকে সরব না। তপভূমি নর্মদা শুনুন, বুঝতে পারবেন তাহলে। মা নর্মদার নর্মদাষ্টকম পিডিএফ কপি আপনি হোয়াটসঅ্যাপে আমাকে লিখবেন যে পিডিএফ বই দিন, আমি অবশ্যই দেবো আপনাকে ফ্রি অফ কস্ট। এটা বাদবাকি যারা জীবন সম্পর্কে সিরিয়াস আছেন, কেবল তারাই যোগাযোগ করুন, অযথা যোগাযোগের প্রয়োজন নেই। ডিটেলস দেওয়া আছে স্ক্রিনে। কেমন? আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।